এই আধুনিক সময়ে নগর জীবন যেন একটা পিচ্ছিল বাঁশ বেয়ে উপরের দিকে ওঠার অবিরাম ব্যর্থ চেষ্টা। আপনি কি নিম্নবিত্ত? তাহলে নিশ্চিতভাবেই আপনি নগর সভ্যতার অথয় জলে হাবুডুবু খাচ্ছেন। আপনি কি মধ্যবিত্ত? তাহলে নিশ্চিতভাবেই আপনি নগর জীবনে এমন একটা চাপের মধ্যে আছেন যা কাউকে বলতেও পারছেন না, আবার সহ্যও করতে পারছেন না। আপনারা বহুবার বাড়ি ভাড়া নিয়ে একটা পর্ব করার জন্য তালাশ টিমের কাছে অনুরোধ করেছেন। সেই বাড়ি ভাড়া নিয়েই তালাশের এবারের পর্ব। দেখুন আপনার সমস্যার সাথে মেলে কিনা। ঢাকা শহরের সব ব্যবসা বাদ দিয়ে 6 তলা করে বাড়ি করে রাখি, আর আমি বসে বসে খাবো। কোথেকে কাছে পড়বো, শুধু এটা ঘর ভাড়া নেই। উপার্জনের হিসাবে যদি আপনাকে মধ্যবিত্ত ধরা হয়, তবে এই ঢাকা শহরে থাকতে গেলে দেখবেন একটা চক্রের মধ্যে আটকে গেছেন। আপনার পোশাক আশাক চালচলন বদলে যাবে, কিন্তু টানা পোড়েনের হিসেব কষতে কষতে একটা সময় দেখবেন আপনি একজন হয়ে যাওয়া মানুষ হয়ে গেছেন। দুঃখিত, বাড়ি ভাড়া প্রসঙ্গে ফিরে যাওয়া যাক। এই বিশ্বায়নের যুগে মানুষ গ্রাম থেকে ছুটছে শহরে। কর্মসংস্থানের সুযোগ, উচ্চশিক্ষা তথা জীবনযাত্রার মান উন্নয়নের সব দিক চিন্তা করে মানুষ এখন শহরমুখী। শহরের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ হলেও আবাসনের জন্য বেশিরভাগ মানুষই ভাড়া বাড়ির উপর নির্ভরশীল। তাই সঙ্গত কারণেই বাড়ির মালিকের চেয়ে ভাড়াটিয়া বেশি। এক গবেষণায় উঠে এসেছে, শুধু রাজধানী ঢাকার প্রায় 90% মানুষ ভাড়া বাড়িতে থাকে। বাড়ি ভাড়া মালিকদের আয়ের অন্যতম উৎসও বটে। বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে মালিকদের সাথে ভাড়াটিয়াদের সম্পর্ক অম্লমধুর। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের গবেষণায় উঠে এসেছে যে গত 25 বছরে শুধু রাজধানীতেই বাড়ি ভাড়া বেড়েছে প্রায় 400%। 2014 এবং 2015 সালের বাড়ি ভাড়ার তুলনা করলে দেখা যাচ্ছে পাকা বাড়িতে 4.50%, টিনশেড বাড়িতে 2.72%, মেস রুমে 6.67% এবং বস্তি বাড়িতে 11.43% হারে ভাড়া বৃদ্ধি পেয়েছে। যারা ফিক্সড ইনকামের ভাড়াটিয়া, তাদের জন্য জুলুম হয়ে যায়। গত 25 বছরে শুধু রাজধানীতেই যদি বাড়ি ভাড়া প্রায় 400% বেড়ে থাকে, তবে এখন সবচেয়ে যৌক্তিক প্রশ্ন হচ্ছে, এই সময়ের মধ্যে মানুষের উপার্জন কি ততটুকু বেড়েছে? এর উত্তর আপনারা নিজেকে প্রশ্ন করলেই পাবেন। একটা বেসরকারি গবেষণা সংস্থা বলছে, নিম্ন এবং মধ্যবিত্ত প্রায় 57% ভাড়াটিয়ার আয়ের অর্ধেক অংশই চলে যায় বাড়ি ভাড়ার পেছনে। তুমুল ঝগড়া চলছে বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার মধ্যে, কখন জানি হাতাহাতির পর্যায়ে চলে যায়। এই ঘটনায় পরে আবারও আসব। রাজধানীর দক্ষিণ বনশ্রী ইস্টার্ন হাউজিং এর এই বাড়ির 602 নম্বর ফ্ল্যাটের মালিক আব্দুল জলিল 2015 সালের সেপ্টেম্বর থেকে ভাড়া নিয়েছেন তাজুল ইসলাম। দুজনের সংসার। 2 রুমের এই ফ্ল্যাটের ভাড়া 9,000 টাকা। বিদ্যুৎ আর গ্যাস বিলের সাথে 1,000 টাকার সার্ভিস চার্জ মেলালে মাসে ভাড়া হয়ে যায় প্রায় 12,500 টাকা। তাজুল ইসলামের অভিযোগ, ফ্ল্যাটের মালিক চার্জ নিলেও ঠিকমতো সার্ভিস দেয়নি। বাসার অবকাঠামোগত সমস্যার সমাধানের তাগিদ দিলে 2 মাস না যেতেই ফ্ল্যাটই ছেড়ে দিতে বলেছে। স্পেসিফিক সে আমাকে কোনো কারণ দর্শানো বা কোনো ধরনের নোটিশ দিলে তো সে আমাকে বলতে পারবো আমার বেসিক্যালি আমার কি প্রবলেম ছিল বা কি কারণে সে আমাকে বাসা ছাড়তে বলছে। এই ধরনের কোনো ইস্যু দাঁড় করতে পারে না আমার বিপক্ষে। আমি বললাম আচ্ছা ঠিক, আপনি আইনগতভাবে কথা বলেন। সে বলছে আপনি আমাকে আইন শিখান, আমি আইনের বিষয়ে পরে বুঝবো, আপনার সাথে কিভাবে কি করতে হয় আমি পরে দেখতেছি। বাড়ি ভাড়ার চুক্তিপত্রের প্রথম শর্তে বলা হয়েছে, ফ্ল্যাটটি 2 বছরের জন্য ভাড়া দেয়া হয়েছে। প্রথম বছর 9,000 টাকা এবং দ্বিতীয় বছর 1,000 টাকা বেড়ে ভাড়া হবে 10,000 টাকা। এভাবে প্রতি বছর 1,000 টাকা হারে বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে। প্রতি বছর 1,000 টাকা বৃদ্ধির চুক্তিতে রাজি হয়েই বাড়ি ভাড়া নিয়েছেন তাজুল ইসলাম, কিন্তু প্রতি বছর তার উপার্জন 1,000 টাকা বাড়বে। তো হতে পারে যে উপার্জন 1,000 টাকার বেশি হবে, কিন্তু তার জীবনযাত্রার অন্যান্য ব্যয় কি স্থির থাকবে? হয়তো পরের বছর তার নগর জীবনকে অন্যভাবে সমন্বয় করে নিতে হবে। আলম গাজী চায়ের দোকানদার, তার স্ত্রী একজন গৃহকর্মী। তারা এই শহরে নিম্নবিত্ত শ্রেণীর প্রতিনিধি। এক ছেলে আর 2 মেয়েকে নিয়ে এই ঘরে ভাড়া থাকেন।
মাস শেষে বিদ্যুৎ বিল সহ প্রায় 4,500 টাকা ভাড়া গুনতে হয়। আয়ের সিংহভাগই বাসা ভাড়ায় চলে যায়। সুদেটে আমি সুদেটে আই না গন্ধারি করি সুদেটে আই না ঘর ভাড়া নেই। আলমগাজীরা এভাবেই কষ্টের কথা হাসি দিয়ে মিলিয়ে দেয়। আবারও ভাড়া বাড়ানোর তাগিদ দিচ্ছেন বাড়ির মালিক। তখন আলমগাজী কি করবে? বলে কোনো সময় গেছে না দিলে আমাকে বলে কি করবো দেবো কই তো। 461 দক্ষিণ মণিপুর। এই বাড়িতে ভাড়া থাকেন বিলকিস রেজা। ভাড়া থাকলেও তার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে সব সময়। কয়েকদিন পর তাকে আর মাস শেষে বাড়ি ভাড়া গুনতে হবে না, কারণ তিনি নিজেই বাড়ির মালিক হয়ে যাবেন। তার কাছে মনে হয় বাড়ি ভাড়া দেওয়া এখন সবচেয়ে লাভজনক ব্যবসা। ঢাকা শহরে সব ব্যবসা বাদ দিয়ে 6 তলা করে বাড়ি করে রাখি, আরামে বসে বসে খাবো, টেনশন মুক্ত। বাড়ির মালিক হয়ে যাওয়ার পর নিজের আচরণের পরিবর্তনও জরুরি বলে মনে করেন তিনি। আমি যখন বাড়িওয়ালা হব সেরকম আমার দাপট থাকতে হবে, তারপরেই আমি ভাড়া দিতে পারবো, ভাড়া উঠাতে পারবো। আমার যদি দাপটই না থাকলে আমি কিরকম বাড়িওয়ালা হলাম? আর যখন আমি ভাড়াটে হব তখন আমার নিচু হয়ে থাকতেই হবে। তিক্ত অভিজ্ঞতাগুলো খুব সহজেই সামনে চলে আসে, কিন্তু এমন ঘটনা তো আছে যে কেউ কেউ একই বাসায় 25-30 বছর ধরে ভাড়া থাকছেন। বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার মধ্যে মধুর সম্পর্কের উদাহরণও কিন্তু কম নয়। তেজগাঁও এলাকার পূর্ব নাখালপাড়ার এই বাসায় মুদি দোকানি শামসুজ্জামান রতন প্রায় 22 বছর ধরে বসবাস করছেন। 1992 সালে এখানে উঠেছিলেন 3,500 টাকা ভাড়ায়। গত 22 বছরে সেটা এখন 9,000 টাকায় দাঁড়িয়েছে। বাড়িওয়ালা হিসাবে যথেষ্ট ভালো, মানুষের সমস্যা দেখলে কোনো প্রেশার ক্রিয়েট করে না, চাপ দেয় না। 15 সালে টোটাল ভাড়া আমি এখনো দেই নাই। এই যে হয়তো বা 20-22 তারিখের থেকে হিসাবটা বসবো। অনেক বাড়িওয়ালা কিন্তু দরজার গেটের সামনে যায় স্যান্ডেল গুনে যে কয়জন থাকে। এই ধরনের মন মানসিকতা ওনাদের ফ্যামিলির মধ্যে আমি আজ পর্যন্ত পাইনি। বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার মন কষাকষির এই আধুনিক সময়ে শামসুজ্জামানরা ভিন্ন উদাহরণ। বাড়িওয়ালাও হয়তো তাই। এই বাসায় যারা আসে তারা মনে করে 20 বছর, 21 বছর, 25 বছরের ছিল কোনো ভাড়াটি। আমরা তো তাদের ভাড়াটিয়া ভাবিই না। আমরা মনে করি যে তাদের টাকা আমাদের সংসার চলছে না, সেইভাবেই তাদের আমরা সম্মান করি। এই শহরে বাড়ি ভাড়া নিয়ে ভাড়াটিয়াদের মাঝে মধ্যে রাস্তায় আন্দোলন করতেও দেখা যায়। ভাড়াটিয়ারা আন্দোলনে নেমেছে। সিটি কর্পোরেশনের নির্ধারিত বাড়ি ভাড়ার রেট কার্যকর ও বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবিতে ভাড়াটিয়াদের সমাবেশ চলছে। আয়োজন করেছে ভাড়াটিয়া পরিষদ। তাদের অভিযোগ, বাড়ির মালিকরা নিজেদের ইচ্ছে মতো ভাড়া আদায় করছে এবং যখন তখন বাড়ি ভাড়া বৃদ্ধি করছে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 বাস্তবায়ন করতে হবে। আইনগত আমার যে সাংবিধানিক অধিকার, আমি সে অধিকার চাই। বাড়ি ভাড়া বৃদ্ধি হওয়ার কোনো কারণ নেই। বিদ্যুৎ বিল বাড়তেছে, গ্যাস বিল, ওকে, বিদ্যুৎ বিল কার হাতে নিচ্ছেন? 200 টাকা বাড়তেছে, ওনার থেকে 1,000 টাকা নিয়ে যাচ্ছে। আপনার 1,000 টাকা দিতে আমি কোথায় যাবো ভাই? আমার তো থাকার জায়গা নেই। তার মানে আইন আছে কিন্তু তার প্রয়োগ বা নজরদারি নেই। আইন থেকেও তার প্রয়োগ না থাকাটা আরো ভয়ঙ্কর। তাতে আইন না মানাতে উৎসাহিত হয় মানুষ, নাকি নগর সভ্যতার তুমুল প্রতিযোগিতায় পড়ে এভাবেই ছিটকে পড়ে অনেকেই। রাজধানীর জিগাতলা এলাকার 7/1 মনেশ্বর রোডের আম্বিয়া ভিলা। এই বাড়ির একটা ফ্ল্যাট ভাড়া নিতে চায় তালাশ টিম, কিন্তু সাংবাদিক পরিচয় নয়। গেটে ঝোলানো ফোন নম্বরে যোগাযোগ করা হলে কিছুক্ষণ পর ফ্ল্যাটের মালিক নেমে আসলেন। ফ্ল্যাট দেখাতে উপরে নিয়ে গেলেন। নতুন ফ্ল্যাট, এখনো কোনো ভাড়াটিয়া ওঠেনি। পছন্দ হলো, কিন্তু ভাড়া কত? তার মানে ফ্ল্যাটে ওঠার আগেই 75,000 টাকা দিতে হবে। এবার বাড়ি ভাড়া আইন সম্পর্কে কথা উঠল। বাড়ির মালিক অন্য বাড়ির উদাহরণ টানলেন। 1991 সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বলছে, ভাড়া দেয়া, ভাড়া নবায়ন করা বা ভাড়ার মেয়াদ বৃদ্ধি করার কারণে কোনো ব্যক্তি ভাড়ার অতিরিক্ত কোনো প্রিমিয়াম, সালামি, জামানত বা অনুরূপ কোনো অর্থ দাবি বা গ্রহণ করতে পারবে না। আপনাকে অ্যাডভান্স না দিলে কেউ বাড়ি ভাড়া দিতে চাবে না, এটা অলিখিত।
কারণ সে চায় যে তার ভাড়াটা সিকিউর থাক, মুখে কথা হলে অ্যাডভান্স দিলেন না, 1 তারিখে যদি না আসেন তার আর একটা মাস বাড়ি খালি থাকে, এই পলিসিতে। সেই জন্য আইনটা যোগোপযোগী করা দরকার। এতক্ষণ ধরে যেসব ঘটনা উঠে আসলো তাতে বাড়ির মালিকদের চরিত্র ভিলেন ভিলেন লাগছে, কিন্তু আমরা তা মনে করি না। বছর বছর বা 6 মাস পর পর বাড়ি ভাড়া বাড়ানোর পেছনে নিশ্চয়ই বাড়ির মালিকদেরও ভালো কোনো যুক্তি আছে। 4 মিনিট পর আগের তালিকা নিয়ে আন্দোলন করছে ভাড়াটিয়ারা, কিন্তু বাড়ি ভাড়া নির্ধারণে এই তালিকার আইনগত ভিত্তি কি? সিটি কর্পোরেশন কিভাবে ট্যাক্সটা নিবে? তারা একটা অ্যাসেসমেন্ট রুল করছে, যে অঞ্চলে বাড়ি হলে তার পার স্কয়ার ফিট এত টাকা সিটি কর্পোরেশন ট্যাক্স দিতে হবে। অর্থাৎ এই তালিকা বাড়ি ভাড়া নির্ধারণ করে না, এটা শুধু সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স আদায়ের সুবিধার্থে তৈরি করা। ভাড়া নির্ধারণে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না থাকায় বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার মধ্যে ভাড়া নিয়ে অসন্তোষ সব সময় থেকে যায়। বিদ্যমান আইন অনুযায়ী বাড়ি ভাড়া চলছে না, বাড়িওয়ালা বাড়ি ভাড়ায় যাচ্ছে, ভাড়াটিরা যত দূর পাচ্ছে বেশি দিতে পারছে, না পারলে সে ছেড়ে দিচ্ছে। আমাদের যে বাড়ি ভাড়া আইন অপর্যাপ্ত। বাড়ি ভাড়া আইনকে যুগোপযোগী ও কার্যকর করার জন্য উচ্চ আদালতে রিট করে একটা মানবাধিকার সংগঠন। আদালতের রায়ও তাদের পক্ষেই যায়। এই জায়গাটা আমরা বলেছিলাম যে কমিশন করে একটি ভাড়া নির্ধারণ করা, যে প্রত্যেক এলাকার জন্য আলাদা আলাদা গুরুত্ব অনুসারে যে কত ভাড়া হবে। বিদ্যমান আইনে ভাড়ার যে নির্দেশনা আছে সেটা অত্যন্ত অযৌক্তিক। অর্থাৎ একটা ধারায় বলা আছে, যদি নাকি বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে কোনো বিরোধ হয় এবং ভাড়া নির্ধারণ সংক্রান্ত, সেই ব্যাপারে তাদেরকে বলছে আদালতে যেতে। এবং সেখানে আদালতে যে আইনের যে ব্যাখ্যাটা দেওয়া আছে তাতে আপনি যে ভাড়া এখন 30,000 টাকা থাকেন ওটা ক্যালকুলেট করলে হবে 1 লক্ষ টাকা ভাড়া। কাজে এটা তো আইন হতে পারে না, এটা তো একটা অকার্যকর আইন। তার মানে যে আইন বাস্তবায়নের জন্য আন্দোলন করছেন ভাড়াটিয়ারা, আর সেই আইনের যেসব ফাঁক ফোকরের কথা বলছেন আইনজীবীরা, তাতে আইনটা নিয়েই হয়তো আরো অনেক দিন কাজ করতে হবে। তার চেয়েও বড় কথা হলো নজরদারি থাকাটা জরুরি, কারণ কাগজে কলমের অনেক শক্ত আইনও নজরদারির অভাবে কোনো ফল বয়ে আনতে পারে না সাধারণ মানুষের জন্য। মানসম্মত ভাড়া, কিন্তু এটা নির্ধারিত হবে কিভাবে? এলাকা বা ভবনের মান অনুযায়ী যে ভাড়া হওয়ার কথা সেটাতে যদি বাড়িওয়ালা আর ভাড়াটিয়া একমত না হন তাহলে কি হবে? এক্ষেত্রে আইনে বলা আছে বিষয়টি সুরাহা করার জন্য রেন্ট কন্ট্রোলারের কাছে যাওয়া যেতে পারে। সেটা তাহলে আদালতে যাওয়ার ব্যাপার, কিন্তু বাস্তব পরিস্থিতিতে কি তাই হয়? বাড়ি ভাড়া নিয়ে আবার একজন লয়ারকে ফিস দিতে হবে, কোর্টে যেতে হবে, 2-3 বছর ঘুরতে হবে। এটা খুব সহজভাবে নিচ্ছে না মানুষ, এই জন্য কিন্তু 5% লোক আদালতে যায় না। আসল বাস্তবতা হলো ভাড়ার বিষয়ে ভাড়াটিয়া বাড়ির মালিকের সিদ্ধান্ত মেনে নিতে না পারলে সে বাড়ি ভাড়াই নিতে পারবেন না। আর যদি আগে থেকেই সে বাড়িতে থাকেন তাহলে হয় সে বাড়ি ছেড়ে দিয়ে অন্য বাড়িতে, আর না হয় বাড়তি ভাড়া দিয়েই থাকতে হয়। আদালত পর্যন্ত যাওয়ার বিড়ম্বনা কে ভোগ করতে চায়? 3,000 টাকা বাড়তেছে, সে বলছে কিছু কমান, বাড়িওয়ালা বলছে না, কোর্টে যেতে পারতো না জানে। আমি বললাম যে আপনি কেন গেলেন না? কোর্টে যাবো, এটা মানুষ জানবে, এটা মান সম্মানের ব্যাপার। আমার ফ্যামিলি বলে তুমি এইগুলা যদি করো আমাদের তো বাড়ি ভাড়া দিবে না। রাজধানীর পূর্ব নয়াটলার এই বাড়িতে 2য় তলায় ভাড়া থাকেন সাইদ ভূঁইয়া। প্রায় 3 বছর ধরে পরিবার নিয়ে থাকছেন এই ফ্ল্যাটে। সাইদ ভূঁইয়ার অভিযোগ, ভাড়াটিয়া হিসেবে তার যতটুকু সুযোগ সুবিধা বাড়িওয়ালার কাছ থেকে পাওয়ার কথা সেগুলো পাচ্ছেন না। বাড়ি ভাড়া নেওয়ার সময় লিখিত কোনো চুক্তিপত্র করেনি বাড়ির মালিক আব্দুল মহিদ। 3 বছরেও বাসায় গ্যাস সংযোগ হয়নি, পানির সংকট, নিরাপত্তা কর্মী, এসব বিষয়ে সাইদ ভূঁইয়া যতবার বাড়ির মালিককে বলেছেন, বাড়ির মালিক সমস্যা সমাধান না করে উল্টো সাইদকে বাসা ছেড়ে দিতে বলেন। কোথাও কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত মামলা করে বসে সাইদ। আমাকে জোর করে উঠাই দিতে চাচ্ছে। আমি লিগ্যাল নোটিশ দিলাম, লিগ্যাল নোটিশের জবাব দিল না, উল্টা বাসা ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দিল। তারপর আমি মামলা করলাম বাধ্য হয়ে। এখন মামলা চলতেছে, কি জানি চলাকালীন অবস্থায় আমাকে কিন্তু চলে যেতে হচ্ছে। কেন যাচ্ছি? কারণ আমার নিরাপত্তার অভাব। কারণ তুমি যেভাবে ডিস্টার্ব করতেছে, পুলিশ পাঠাচ্ছে, আমি না থাকলে পুলিশ আসে, পুলিশ এসে বসে থাকে। কমিশনারকে দিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। সাইদ ভূঁইয়ার মতো সাহসী আর কয়জন হয়ে উঠতে পারে? আর এত সাহস দেখিয়ে অর্থাৎ বাড়ির মালিকের সাথে দ্বন্দ্বে জড়িয়ে তার কি আর সেই বাড়িতে থাকা হবে? বাড়ির মালিক কোনো ভাড়াটিয়াকে রাখতে না চাইলে কোনো আইনে কি আর সেই বাড়িতে থাকা যায়? রাজধানীর মনসুরাবাদ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ তোফাজ্জল হোসেন একটা বাড়ির মালিক বলছিলেন, ভাড়াটিয়া আর বাড়ি